তো ইতিমধ্যেই আমাদের যে লক্ষ্মীর ভাণ্ডার ছিল সেটা নতুন সরকার গঠন হওয়ার পর সেটা আবার অন্নপূর্ণা যোজনা নামে যেটা নতুন প্রকল্প শুরু হবে, তার বুধবার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় 12 পাতার এক ফর্ম বের করা হয়েছে। সেই ফর্মটা কীভাবে পূরণ করতে হবে স্টেপ বাই স্টেপ চলো আজকে দেখে নেব। দেখতে পাচ্ছ ফর্মটা ঠিক এখানে চলে এসেছে। এখানে দেখো উপরে লেখা আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম। প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্রে টিক, চেকবক্স, বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশনাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, মানে যতটা ঘর আছে আমাদের সবটা কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। তো চলো দেখে নিই। বিভাগ এবং ক্ষেত্রে বিকল্প ইনপুট নির্দেশনা 3টি ছক টাইপে করা হয়েছে। পারিবারিক পরিচয় যেটা দেওয়া হয়েছে, পরিবারের প্রধানের নাম, এখানে হেড অফ দ্য ফ্যামিলি, মানে এখানে যে পরিবারের যে কর্তা তার নাম হবে, এখানে পুরো নাম লিখতে হবে, নাম এবং যে নামের নাম আছে মণ্ডল সরকার যা আছে সেটা বসে যাবে। আধার কার্ডে যা নাম দেওয়া আছে সেই অনুযায়ী। 2 নম্বর ঘরে আছে জন্ম তারিখ, দিন, মাস, বছর, সেটাও আধার কার্ড অনুযায়ী হবে, সঠিক হলে টিক দিতে হবে দিন, মাস এবং বছর হিসাবে। 3 নম্বরে পরিবারের প্রধানের যে হেড অফ দ্য বা কর্তা তার এখানে লিঙ্গ, তিনি পুরুষ না মহিলা সেটা এখানে টিক মার্ক করতে হবে। পুরুষ হয় পুরুষ, মহিলা হয় মহিলায় টিক মার্ক করতে হবে। পরিবারের প্রধানের আধার নম্বর, এখানে তার আধার নম্বর এই ঘরটায় ফিল করতে হবে। আবার এখানে সঠিক হলে টিক, এবার এইভাবে এখানে টিক চিহ্ন করে দিতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, হ্যাঁ, ডিজিটাল রেশন কার্ডের যে সংখ্যাগুলো হবে সেই সংখ্যাগুলো এখানে লিখে দিতে হবে, এখানে আবার টিক মার্ক। পরিবারের সদস্য সংখ্যা, যদি পরিবারের সদস্য সংখ্যা 4 জন, 5 জন, 6 জন হয়, এখানে ঠিক এইভাবে সংখ্যায় লিখে দিতে হবে, যে 5 জন, 6 জন, 4 জন যা থাকবে লিখে দিতে হবে, শুধুমাত্র সংখ্যায় বলেছে। 7 নম্বর ঘরে হচ্ছে ঠিকানা চেয়েছে, এখানে যে স্থায়ী ঠিকানা যেটা আছে আধার নম্বরে থাকবে, আধার কার্ডে সেটা বসিয়ে দিতে হবে। 8 নম্বর ঘরে যোগাযোগ নম্বর, এখানে মোবাইল নম্বর কি বলেছে ডান দিকে, বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরটা পরিবারের যে গার্জেন তার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক যুক্ত থাকবে সেই নম্বরটা এখানে দিতে হবে। তারপর 9 নম্বর ঘরে চেয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের, এখানে নাম, জন্ম তারিখ সবই কিছু পরিবারের যতজন সদস্য থাকবে সবার এখানে লাগবে। ডান দিকে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, যদি পরিবারের প্রধানের নামে আবেদন হয় প্রথমে, যে তো তার সামনের ঘরে এটা হ্যাঁ হবে, আর না হলে কোনো কিছু করতে হবে। যেমন সদস্যের এখানে নাম লিখে দিতে হবে, জন্ম তারিখ, লিঙ্গ পুরুষ না মহিলা, পরিবারের প্রধানের সঙ্গে তার কী সম্পর্ক, ছেলে, মেয়ে, ওয়াইফ, তা এখানে লিখে দিতে হবে, এবং তার আধার নম্বর প্রতিটা ঘরে। এবার যার নামে এটা অ্যাপ্লাই হবে অন্নপূর্ণা যোজনা, তার ঠিক সেই সদস্যর সামনের ঘরে এইভাবে টিক চিহ্ন করে দিতে হবে। এবার কী বলেছে, বয়স 5 বছরের কম হলে আধার নম্বর চিহ্নিত করুন। 5 বছরের বেশি হলে আধার নম্বর চিহ্নিত করতে হবে, আর কম হলে এইভাবে 5টা সদস্যের নাম দেওয়া আছে, ঠিক এইভাবে 5টা সদস্য হলে ঠিক এইভাবে পূরণ করে দিতে হবে। সব সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধান সঙ্গে সম্পর্ক সবটাই লিখতে হবে ওখানে। এবার 10 নম্বর ঘরে বলেছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর নগদ অর্থ স্থানান্তরের জন্য, এখানে হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট লিখতে হবে, এখানে আইএফএসসি কোড। এইভাবে প্রত্যেকটা সদস্য যেভাবে উপরে সাজিয়েছেন ঠিক 1 নম্বরে ওই সদস্যকে তার ব্যাংকের নম্বর, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড এইভাবে প্রত্যেকটা সদস্যর সাজিয়ে নিতে হবে। এবার কোন অ্যাকাউন্টটা দেবেন সেটা এখানে বলে দিয়েছে, ডান দিকে দেখো, ডিভিডি ক্রেডিটেড আধার সংযুক্ত ব্যাংক, আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন, মানে যেই ব্যাংকে আপনাদের ডিভিডি লিঙ্ক করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা এখানে দেবেন। এভাবে 5 জনের
যতজন সদস্য থাকবে ততজনের ফিল করে নিতে হবে। 11 নম্বর ঘরে বলেছে এপিক হেড অফ দ্য ফ্যামিলি, যে কর্তা তিনি এবং তার প্রাপ্তবয়স্ক সদস্য, ভোটার তালিকা অংশ নম্বর, তার ভোটার নম্বর, হেড অফ দ্য ফ্যামিলির এবং যে আছে তার ভোটার নম্বর, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর। এভাবে ঠিক আবার পাঁচটা সদস্যেরই ঘর দেওয়া আছে এখানে, যতজন সদস্য থাকবে ঠিক এইভাবে সবার একইভাবে এপিক নম্বর মানে ভোটার নম্বর দিয়ে, বিধানসভার নম্বর এবং অংশ নম্বর দিয়ে এটা পূরণ করে নিতে হবে। এবার আসি 12 নম্বর ঘরে। 12 নম্বর ঘরে কী আছে, এখানে লেখা আছে অসংরক্ষিত, মানে ক্যাটাগরি দেওয়া আছে যে এসসি, এসটি, ওবিসি না জেনারেল, ঠিক সেই ক্যাটাগরি। যদি অসংরক্ষিত হয় এইভাবে এই ঘরটাই এসটি, এসসি যা হবে ঠিক এখানে ওই ঘরটাই টিক করে দিতে হবে। প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত, আর্থিকভাবে দুর্বল শ্রেণী, ESW শংসাপত্র, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি যদি থাকে তাহলে সেইটা কপি হয়তো জেরক্স কপি করে দিতে হবে। 12 ঘরে বলছে রেশন কার্ডের খাদ্য ভর্তুকি, সঠিক হলে টিক চিহ্ন দিন। রেশন কার্ড যে আছে তার খাদ্য ভর্তুকি পাওয়া যায় কিনা সেই ব্যাপারটা। এখানে কি আছে, বিভাগ ক্ষেত্রে 1, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি হ্যাঁ হয় তো অবশ্যই এখানে টিক চিহ্ন করতে হবে, না হলে না এর ঘরে করে দিতে হবে। যদি হ্যাঁ হয় তবে রেশন কার্ডের ধরন, আমাদের বাড়িতে যে রেশন কার্ড আছে, যে রেশন আমরা ছাড়াই প্রতি মাসে, AAY আছে না, PHH, SPHH, RKSY1 যেটা আছে আপনার, ঠিক সেই ঘরটাই টিক চিহ্ন করে দিতে হবে। পরিবারটির রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, আপনি যদি প্রত্যেক মাসে রেশন তুলেন হ্যাঁ করবেন, আবার যদি প্রত্যেক মাসে না তুলেন তাহলে অপশনটা না করে দেবেন। গ সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়ি কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, মানে আপনার বাড়ি কি পাকা ঘর আছে না নেই, যদি না হয় তো না করে দিবেন, হ্যাঁ হলে হ্যাঁ অবশ্যই টিক চিহ্ন করে দেবেন। পারিবারিক জমির মালিকানা, ডান দিকে কী হচ্ছে, রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং আরও এর হালনাগাদের তারিখ সহ সবিশেষ জমির রেকর্ডের কপি। পারিবারিক জমির যে মালিকানা আছে, জমি যদি থাকে যাদের তাদের হ্যাঁ করে দিতে হবে, এবং এখানে যাদের নামে জমি রেজিস্ট্রি হয়ে আছে বা যে আমরা পর্চা বলে জানি সেই জিনিসটা হয়তো এখানে কপি লাগবে। 3, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে, এখানে যত শতক হবে জমি সেই শতকটা এখানে লিখে দিতে হবে। ধরুন যদি কারো 40 শত হয় 40 শত, 50 হলে 50 শত ঠিক লিখে দিতে হবে। রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ আর জমির নথি এখানে লাগবে। 4, যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য, আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে কিনা, যদি বাড়িতে 4 চাকার গাড়ি থাকে তা হ্যাঁ করবেন, না থাকলে না। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন। যদি গাড়ি থাকে তার সেই নম্বরটা এখানে উল্লেখ করতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নম্বরও এখানে উল্লেখ করতে হবে। গাড়ির জিপ ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় মডেল, যদি থাকে তো এখানে তার আবার মডেল নম্বর চেয়েছে, গাড়িটা কী ধরনের গাড়ি। পরিবারিক ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, যদি থাকে, না থাকলে না করতে পারেন, যদি থাকে তো হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বিমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। হেড অফ দ্য ফ্যামিলি যে ছিল তার নামে যদি থাকে, সরকারি থাকলে সরকারি বা বেসরকারি থাকলে বেসরকারি, বিমার অঙ্ক মানে কত টাকার সেই বিমাটা আছে সেটা করতে হবে, প্রিমিয়ামের বিবরণ কত করে সেটা প্রিমিয়াম কাটানো হয় সেই জিনিসটা যদি থাকে, যতজন সদস্যের থাকবে ঠিক এইভাবে পূরণ করে নিতে হবে। তারপরে এখানে আসছি আমরা আয় এবং পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, মানে যেটা আমরা ট্যাক্স, ডাইরেক্ট যেটা ট্যাক্স বলি, যদি আমরা ডাইরেক্ট ট্যাক্স পে করি তো হ্যাঁ হবে, না করলে না করে দিতে হবে। 2, পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, হ্যাঁ যদি হয় তাহলে নাম এবং প্যান কার্ড নম্বর উল্লেখ করুন। যেভাবে আমরা সদস্য সাজিয়েছিলাম ঠিক সেইভাবে, উপরে আছে হেড অফ দ্য ফ্যামিলি, যে পরিবারের যে মালিক বা কর্তা তার নাম, প্যান নম্বর, এইভাবে একজন সদস্যের প্রত্যেকের নাম প্যান নম্বর দিয়ে এখানে লিখে দিতে হবে যতজন সদস্য থাকবে। তারপর এখানে আসছি কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান, সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্র, বেতনভুক্ত কর্মচারী, সংগঠিত ক্ষেত্র বা পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য যেটা হবে সেইটাই টিক চিহ্ন করে দিতে হবে। যদি সরকার হয় সরকারি বা বেকার হয় বেকার। সবচেয়ে উপযুক্ত ঘরের টিক চিহ্ন দিন যদি থাকে, প্রয়োজনীয় নথির স্বঘোষণা জমা দিন।
যদি সরকারি হয় তার ক্ষেত্রে অবশ্যই তাদের পেপার হবে, প্রয়োজনীয় নথি থাকবে, ঠিক করার পরে সেই নথি সাথে লাগবে। এইভাবে আবার ঠিক প্রত্যেক সদস্যের জন্য একইভাবে জিনিস লাগবে যদি কারো করা থাকে, বা কর্মক্ষেত্রে যে সরকারি কাজ, বেসরকারি কাজ বা পরিযায়ী শ্রমিক থাকে, ঠিক এইভাবে সবটা সদস্যের করে নিতে হবে। পরিবারের 4 নম্বর, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সদস্য সংখ্যা। প্রাপ্তবয়স্ক বলতে এখানে যাদের 18 বছরের উপরে হবে তাদের বোঝাতে। শিক্ষিত প্রাপ্তবয়স্কের সদস্য এবং অশিক্ষিত, বাড়িতে যদি ধরুন আপনার 5 জন থাকে, ধরুন শিক্ষিত হয়তো 2 জন আছে তো 2 বসিয়ে দিলেন, এবং অশিক্ষিত 3 জন থাকলে 3 বসিয়ে দিলেন। আবার যদি শিক্ষিত 5 জনই থাকে তো 5 জন হয়ে গেল। এখানে যদি কিছু না থাকে তো খালি থেকে যাবে, খালি রেখে দিতে হবে। ঠিক এইভাবে পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। তার মানে বলেছে যে যদি বাড়িতে কেউ কত উচ্চশিক্ষিত আছে সেই যোগ্যতা যে সার্টিফিকেট তা কপি করে প্রদান করতে বলেছে। পরিবারের প্রধান শিক্ষিত অশিক্ষিত, যদি শিক্ষিত হয় তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত সেটা দিতে হবে। এইভাবে প্রত্যেকটা সদস্যের আমাদের করে নিতে হবে। শিক্ষিত হলে শিক্ষিত করে শিক্ষাগত যোগ্যতা পাশে লিখে দিতে হবে। যদি এইচএস হয় এইচএস, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন, মাধ্যমিক 8ম শ্রেণী যেটা হবে ঠিক সেইভাবে পূরণ করে নিতে হবে। 5 নম্বর, এখানে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক? যদি হ্যাঁ হয় তাহলে যে পদে রয়েছেন তিনি যদি বিধায়ক হন বিধায়ক, মন্ত্রী হলে মন্ত্রী, পৌরস্থানীয় কিছু হলে তিনি এখানে পদটাও তাকে বসিয়ে দিতে হবে। প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন স্বঘোষণায়। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? 6 নম্বরে, হ্যাঁ, কেউ যদি বাড়িতে পেনশন পায় তাহলে সেটা হ্যাঁ করতে হবে, না পেলে না করতে হবে। যিনি সরকারি পেনশন পায় তার সদস্য নম্বরটা দিয়ে দিতে হবে এখানে। যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ, যার পেনশনটা পায় তার একটা স্লিপ হবে, সেই স্লিপটার কপি দিতে হবে এখানে। 7 নম্বর, কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধন আছেন? যদি জিএসটি কাটায় তাহলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। আর যদি থাকে জিএসটি কাটানো হয় তো জিএসটি এখানে নম্বর চেয়েছে ডান দিকে, সেই জিএসটি নম্বরটা আমাদের ফিল করে দেবে এখানে থাকলে। বাট পরিবারের মোট বার্ষিক আয় টাকায় পরিবারের টোটাল যে আমাদের বার্ষিক ইনকাম সেটা এখানে আমাদের দিয়ে দিতে হবে। অন্যান্য পরিচয় নথি, সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, যদি যারা সিএএ আবেদন করে থাকেন তাদের পরিবারের প্রধান প্রয়োজন হয় আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় আবেদন নম্বরটা দেবেন। যদি ইস্যু করা হয়, যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নম্বর লাগবে, সেটা প্রত্যেক সদস্য ঠিক এইভাবে লাগবে। যদি সিএ আবেদন করা থাকে তবে, আর যাদের নেই, যাদের এসআইয়ের নাম ঠিক আছে, ওদের কিছু এই ঘরটায় কিছু করতে হবে না। অনন্য কিষাণ ক্রেডিট কার্ড, আরডি, কেসিসি, এআরডি, শিল্প ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, যেটা আমাদের এর আগে দুয়ারে সরকারে এগুলো কার্ড হতো, অনেকে করেছে। যদি থাকে পরিবারের প্রধানের থাকলে তার নম্বরটা দিতে হবে, আইডি সংখ্যা দিতে হবে, যে তারিখে ইস্যু হয়েছিল সেই জিনিসগুলো দিতে হবে। তার দিকে কী বলেছে, প্রদানকারীর কর্তৃপক্ষের বিবরণও দিতে হবে। প্রত্যেক সদস্য ঠিক এইভাবে যারা যারা সেই সুবিধাগুলো আছে, বা ধরুন যে কিষাণ ক্রেডিট কার্ড ব্যাংকের মাধ্যমে অনেকের হবে, যদি করা থাকে প্রত্যেকের সেইভাবে ডিটেলস এখানে লিখে দিতে হবে। নেক্সটে আসি। তারপরে যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা? ধরুন যে কারো এসআইআর নাম ছিল না, পরবর্তীতে সে ট্রাইব্যুনালে আবেদন করেছে, যদি পরিবারের প্রধানের হয় প্রয়োজন নয় বা না, হ্যাঁ যদি তার হয় তবে মামলার বিবরণ দিতে হবে। আর যদি নেই, যাদের নাম ছিল তাদের ক্ষেত্রে এখানে সরাসরি না করে দিতে হবে। এভাবে প্রত্যেক সদস্যের যতজন সদস্য থাকবে তাদের সবার এইভাবে বিবরণগুলো ফর্মটা পূরণ করে নিতে হবে। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, যারা বিদ্যালয়ে এখনও পড়াশোনা করছে, বাড়িতে যে শিশুগুলো আছে সেই সদস্যর নম্বরটা দিতে হবে। শিশুর সদস্য 1, শিশুর নাম, শ্রেণী, ঠিক এইভাবে বিদ্যালয়ের নাম, ধরন, শিশুর মানে যে নাম দিতে হবে, কোন বিদ্যালয়ে কোন শ্রেণীতে পড়ছে, সরকারি না বেসরকারি, সাহায্যপ্রাপ্ত, মাদ্রাসা, অন্যান্য ইত্যাদি। বিদ্যালয়ের ধরন অন্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং ইত্যাদি। ঠিক
এই একই জিনিস এইভাবে যদি বাড়িতে ধরুন যে 2-3 জন শিশু বিদ্যালয়ে পড়াশোনা করে, তো তাদের ঠিক এইভাবে 2-3 জনেরই সদস্য নম্বর দিয়ে শিশু সদস্য 3, শিশুর সংখ্যা, শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নামভাবে পূরণ করতে হবে। এবার নিচে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশু সদস্য, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি। ঠিক আছে, দুটো অপশন দিয়েছে, যেমন হ্যাঁ যদি টিকাকরণ শুরু হয়ে থাকে বা সম্পূর্ণ হয়ে থাকে তো উপরেরটা ঘরে হ্যাঁ করে দিতে হবে, টিকাকরণ করা হয় না থাকলে না করে দিতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ সম্পূর্ণ এখানে এটা নিচে উল্লেখ করে দিতে হবে। চলো এবার 11 নম্বর পেজে আসি। 6, সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? ডান দিকে দেখো, যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন চেয়েছে। পরিবারের প্রধানের যদি কোনো ডিবিটির মাধ্যমে কোনো সরকারি, যেমন ধরেন যে প্রথমে লক্ষ্মী ভাণ্ডার পেত, আরও বিভিন্ন PM কিষাণ হতে পারে, কৃষক বন্ধু, যুবসাথী, এরকম বিভিন্ন প্রকল্প যে ডিবিটি লিঙ্কের মাধ্যমে পাচ্ছিল, সেই জিনিসগুলো হ্যাঁ হলে হ্যাঁ করে এখানে প্রকল্প যেমন 5টা কলাম ঘর দেওয়া আছে, যে কটা আপনি পান সেই কটা এখানে লিখে দিতে হবে। ঠিক একইভাবে 5 জন সদস্য, যতজন সদস্য থাকবে তার ঠিক এইভাবে কোন প্রকল্প কেউ পাচ্ছে সেটা এখানে উল্লেখ করে নিতে হবে। যদি না পাই তো খালি থাকবে। তারপর লাস্ট 12 নম্বর পেজে এখানে বিভাগ ক্ষেত্র, হ্যাঁ বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃপক্ষ পূরণীয়। সেটা ঘোষিত ও সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি। উপরের উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমরা সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে সই করতে হবে সম্মত গার্জেনের বা যার নামে হবে সেটা, তার এখানে একটু স্বাক্ষর লাগবে। এই ফর্মটি যাচাইযোগ্য, এখানে অলরেডি লেখা আছে এই ফর্মটি যাচাইযোগ্য। দ্রবষ্ট পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করে এবং একই রান্নাবান্না মানে একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করে। এরা একসাথে একই বাসনে, যাদের সবাই একসাথে আমরা যেমন 5 জন 7 জন থাকি রান্নাবান্না হয়, সেটাকে এখানে উল্লেখ করে দিয়েছে শুধুমাত্র সরকারি কাজের ব্যবহারের জন্য। যে এই ঘরটা শুধুমাত্র সরকারি কাজে ব্যবহারের জন্য, মানে অফিসে অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। আমি এখানে নাম, এটা অ্যাকচুয়ালি এটা অফিস সরকারিভাবে সেটা পূরণ করা হবে। এখানে উপরে লিখিয়ে দেওয়া হয়েছে এখানে সরকারিভাবে। তো নিচে দিয়ে যেতে হবে আমি আবেদনপত্রটি গ্রহণ প্রত্যাহার করার জন্য সুপারিশ করছি। যেহেতু এইখানে সরকারি ব্যবহারের জন্য বলা হয় যে ততক্ষণ যখন জমা দেওয়া হবে ফর্মটা, সেই সময় আমরা সেখান থেকে বিষয়টা জেনে এই নিচের ঘরগুলি হলে যদি ফিল করতে বলে তবে পড়বো। তবে আমি আবেদনপত্রটি গ্রহণ ও প্রত্যাখ্যান করার জন্য সুপারিশ করছি। তারিখ, যত তারিখে দেবেন, স্থান, যে স্থান আপনার প্লেস হবে, স্বাক্ষর, নাম এবং পদ যেটা আছে সেটা দিয়ে দিতে হবে। পদ দেওয়ার পরে এই হয়ে যাবে, আপনাকে টোটাল ফর্মটা জমা করে দিতে হবে। তো ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে, তো ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং অন্যদেরও দেখার সুবিধা করে দেবেন। ধন্যবাদ।